জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করবে না বিএনপি। দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান তারেক রহমানের। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। স্থানীয় সরকার নির্বাচন করবে না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করছে। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান। সিরিয়ালে আছে কিন্তু আমার সিরিয়ালের গ্রুপে নাই। আমি স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আন্তাজি। মেডিকেল টেস্টের নামে হয়রানি, ভিসার মেয়াদ শেষ হয়ে বিদেশগামী অনেক শ্রমিকের এজেন্সি বিপুল টাকা হাতিয়ে নিলেও নির্বিকার মন্ত্রণালয়, সিন্ডিকেট ভাঙার তাগিদ। এবং রমজানে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে মাছ, দুধ ও ডিম। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ ভোক্তা অধিকারের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 111-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গরিবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? স্থানীয় সরকার নির্বাচন করবে না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনে কোনো দল 300 আসন পেলেও আপত্তি নেই, তবে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আলাদা আয়োজনে কমিটির নেতারা বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
ছাত্রদের রাজনৈতিক দলে নেতৃত্বস্থানীয় পর্যায়ে নারীরা থাকবে বলেও জানিয়েছেন তারা। দমনপীড়ন আর মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে জুলাই আন্দোলনে অংশ নেন বিপুল সংখ্যক নারী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে দেয় দূরদমনীয় চরিত্র। শেষ পর্যন্ত পতন ঘটে সরকারের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে রোববার বিকেলে নারী সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বলেন, আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে এতদিন থাকতো। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। শুধু বিচারই নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব, কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ক্যাম্পেইনে যোগ দিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। তরুণদের রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান সার্জিস। তাসনিয়া নিশাত, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। একই সঙ্গে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার চিন্তা করছে কমিশন। নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের কোনো চাপ না থাকায় এবার সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবার অংশ নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে মিলছে মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সুযোগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, বিগত সরকারের আমলে নির্বাচনে মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের বদনাম ঘুচাতে চায় ইসি। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশনার। একই সঙ্গে ডিসির পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা ইসির। সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আইন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পরিকল্পনার কথাও জানান এই কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে অংশ নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনকে শোধরানোর সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
উপদেষ্টা মহোদয়কে বক্তব্য প্রদান। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে রোববার যোগ দেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলনে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টারা। ক্ষমতা কুক্ষিগত করতে পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অনেক বছর ভোট দিতে পারেনি দেশের মানুষ। আগামীতে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় চ্যালেঞ্জ দুর্নীতি, যা থেকে বেরিয়ে আসতে হবে প্রশাসনের কর্মকর্তাদের। দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে তাদের অজানা নয়, এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। এটার থেকে বেরোতে হবে। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি, এটা অসার বক্তৃতা। যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর বুঝছো না, ওরা এক পায়ে খাড়া, নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের উপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জেলা ভিত্তিক ভালো কাজের র্যাঙ্কিং চালু করার কথাও জানান ডক্টর ইউনূস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে ডিসি সম্মেলনের উদ্বোধন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানান, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। জন্মসনদ সহ নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশনাও দেন ডক্টর ইউনূস। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার সকালে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এতে যোগ দেন দেশের সব জেলার প্রশাসক। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। মৌলিক নাগরিক সেবা সহজলভ্য করতে স্থানীয় প্রশাসনকে নতুন নতুন কৌশল উদ্ভাবনের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি জন্ম সনদ আর পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশনা দেন। বলেন, পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হয়েছে। জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে।
আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। প্রাথমিক শিক্ষার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও জেলা প্রশাসকদের তত্ত্বাবধানের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসন সম্মেলন চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত পর্যায়ে যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা ও আশুলিয়ায় নৃশংস হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত। এই মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব না। এদিন চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ম্যাসাকারের মতো একটা অফিস আছে 4 আগস্ট নিউ মার্কেটে, ওখানে আমরা ফজলে করিমের কিছু সন্ত্রাসী বাহিনীকে দেখতে পেয়েছিলাম, অস্ত্রধারী সন্ত্রাসী, অস্ত্রসহ ওখানে ওর অস্ত্র মহড়া নিয়ে এসেছে দেখছিলাম ওর সন্ত্রাসী বাহিনীকে। এ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের 18টি মামলার তদন্ত চলছে। আসামির সংখ্যা প্রায় 150। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের সময় ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দিয়ে স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম। কোন গণমাধ্যম কিভাবে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তা নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করার মধ্য দিয়ে জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে। জানান, শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এ সময় জুলাই অভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রেস সচিব। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, শিবির নেতা সাদিক কায়ুম সহ অন্যান্যরা বক্তব্য দেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। রাতের সময় আরও থাকছেন। 15 দিনের ব্যবধানে বান্দরবানের লামায় আবারও শ্রমিক অপহরণ। এবার 22 জনকে তুলে নিল সন্ত্রাসীরা, উৎকণ্ঠায় স্বজনরা, উদ্ধার অভিযানে যৌথ বাহিনী। প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের সড়ক থেকে সরাতে ফের জলকামান ব্যবহার করেছে পুলিশ। শাহবাগ থেকে বিকেলে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে রওনা দিলে হাইকোর্ট মাজার এলাকায় তাদের আটকে দেওয়া হয়। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পুলিশ দ্বারা আমাদের লাঠিচার্জ করা হয়েছে। আমার এখানে একটা বাড়ি দিয়েছে পুলিশ, তো অনেক ভাইদের আমাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ হয়ে গেছে টিয়ার গ্যাসের কারণে, আমরা আগুন জ্বলাইছে দিতে, কারণ ওটাও দিতে দেয় নাই। যেখানে রাষ্ট্রীয় নাগরিকের ন্যূনতম বাসস্থানের অধিকার নিশ্চিত করে, সেখানে আজকে আমরা 12 দিন রাস্তার মধ্যে। চলে গেল, মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলো, তারা ওই তারপরেও থাকে। এরপরে আমরা হালকা একটা গ্যাস আমরা দিয়েছি, কাঁদানো গ্যাস, যেটা চোখে এখন নিচে। এই কাঁদানো গ্যাস দেওয়ার পরে সবাই উঠে গেছে। এর আগে সকাল থেকে টানা 11 দিনের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে মহাসমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শিক্ষকদের আন্দোলন ঘিরে কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পতিত সরকারের দোসররা নানাভাবেই নানা ধরনের অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা বাস্তবতায় যখন আন্দোলন সংগ্রাম আপনারা করছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে, তখন এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সেই সতর্কতা থাকা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6,500 শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করে সরকার। সে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি।
মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হন বিদেশগামী বহু শ্রমিক। সেন্টারগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব ভোগান্তিকে নির্বিকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোহরাব হোসেন সম্রাটের ছবিতে আবু সাইদ নিশামের প্রতিবেদন। প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকেরা। প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয়, আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা। সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে। ভুক্তভোগীদের দাবি, টেস্টের নামে তাদের বারবার এনে হয়রানি করা হয়। আমি সিরিয়ালে আছি, কিন্তু আমার সিরিয়ালের গ্রুপে নাই। ফ্যান তুলতে একটু লেট হয়েছে আর উনি বলতেছে আমার সমস্যা আছে। আপনারা তাহলে কয়বার আনফিট করলো? কিছু নাই, স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো, আমি আনতাছি ওষুধ, কোনো সমস্যা নাই। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পরপর 2 দিন কথা বলতে গেলেও তারা বক্তব্যে অস্বীকৃতি জানান। কাতার ভিসা সেন্টার ছাড়াও আরও বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে দেখে সময় সংবাদ। বেশিরভাগ সেন্টারেই নেই মানুষ, কোনোটায় ঝুলানো তালা। অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়সারা ভাব। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বক্তব্যে নারাজ সচিবও। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলে সিন্ডিকেট, তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা। একজন হয়তো টাকা দিয়ে অনেকদিন যাবৎ ঘুরছে, তাকে আরও কীভাবে ঘোরানো যায় তার একটা বড় পদ্ধতি হচ্ছে যে তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারা যে কোনো সময় টাস্ক ফোর্স করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না অনেক শ্রমিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের লামায় এবার 22 শ্রমিককে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরংঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। লামা থানা পুলিশ জানায়, অপহৃত শ্রমিকরা রাবার বাগানে কাজ করতেন। তাদের উদ্ধারে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। এর আগে 1 ফেব্রুয়ারি একই উপজেলা থেকে 7 শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে যৌথ বাহিনী। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাছের পাশাপাশি বিক্রি করা হবে গরুর মাংস। 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক কর্মশালা শেষে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলছে ফার্মার্স অ্যাসোসিয়েশন। গত কয়েক বছর ধরেই রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এবার জানানো হয়েছিল অন্য পণ্য বিক্রি হলেও থাকবে না গরু ও খাসির মাংস। অবশেষে গেল 12 জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এবারে 650 টাকা কেজি দরে বিক্রি হতে পারে গরুর মাংস। রোববার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের মানুষদের এমন সুখবর দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। শুধু এইটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা, এবং সেটা মানে 650 টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। সরকারের নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দাম গতবারের মতোই 600 টাকা করার পক্ষে সংগঠনটির অবস্থান। এটা আসলে খুবই প্রয়োজন ছিল। এটা না হলে আসলে মাংস ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করা, দাম নিয়ন্ত্রণ, বাজারে দাম নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হতো। পাশাপাশি এই যে নিম্ন আয়ের মানুষরা যে একটু কম মূল্যে ভালো মানের জিনিস পাবে সেটাও নিশ্চিত হলো। গত বছর আমরা বিক্রি করছিলাম ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে 600 টাকা কেজি, আর এই বছর বোধহয় ওনারা দাম নির্ধারণ করতে চাচ্ছেন 650 টাকা কেজি। এটা নিয়ে কোনো বিবেচনা করার সুযোগ আছে কিনা, সম্ভব হলে আমার কাছে মনে হয় নিম্ন আয়ের মানুষটা আর একটু বেশি এই সুফলটা পেতে। গত বছর 600 টাকা কেজি দরে গরু আর 900 টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি করে প্রাণী সম্পদ অধিদপ্তর। এবার বাণিজ্যের সংবাদ।
রমজানের আগে ভোজ্য তেলের কৃত্রিম সংকট, গছিয়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য। পাল্টাপাল্টি দোষারোপ করছেন ডিলার ও মিল মালিকরা। দাম বাড়িয়ে নেয়ার পরও চলতি মাসে হঠাৎ করেই বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত বিক্রি করা ভোজ্য তেল। কোথাও কোথাও পাওয়া গেলেও সঙ্গে কিনতে হয় অন্য পণ্য। শুক্রবার থেকে যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, এমন বাস্তবতায় বাজারের অস্থিরতা নিরসনে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সভায় সংকটের জন্য মিল মালিকদের দুষলেন পাইকারি ব্যবসায়ীরা। একবার কোনো কোম্পানি তেল দিচ্ছে না, এরা দেয় কি আমার দরকার হলে 20 কার্টন, আমাকে দিচ্ছে 5 কার্টন। তারা ছোটাছুটি না করে বাস্তব ভিত্তিক এবং এই প্রবলেমটা যাতে কুইকলি সলভ হয়। অভিযোগ অস্বীকার করে ডিলারদের প্রতি দায় ছুড়ে দিয়েছে মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিরা। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। তেলের সংকটের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা সহ ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশনা দেন তিনি। গাড়ির ভাড়া টাড়া এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পলিথিন প্লাস্টিকের পাশাপাশি গৃহস্থালির বর্জ্য জমছে কর্ণফুলী নদীতে। এতে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। কঠিন হয়ে পড়েছে নাব্যরক্ষা। শঙ্কায় পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জাহাজ চলাচল। এ অবস্থায় অন্তত 16টি খালের মুখ থেকে 61 লাখ ঘনফুট মাটি অপসারণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। শাখাল ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরের রাজাখালী খালের মুখে জমে যাওয়া মাটি কাটা হচ্ছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার দিয়ে। নদীতে ফেলা সে মাটি আবার দূরে নিয়ে ফেলছে বড় বড় ড্রেজার। কর্ণফুলী নদীর নাব্য রক্ষা করে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই প্রচেষ্টা বন্দর কর্তৃপক্ষের। এই প্রকল্পের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই খালের মুখ যে অংশটা আমাদের মধ্যে আছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আমরা শহরের ভেতরে যে জলাবদ্ধতা সৃষ্টির জন্য যে বর্জ্যগুলো আসে সেইগুলো কিন্তু আমরা রিমুভ করে জলাবদ্ধতা সংকট নিরসনে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এই খালের মুখগুলো ভরাট হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর পানি যেমন শহরে প্রবেশ করে বেরোতে পারলে ঠিক তেমনি বৃষ্টির পানি অপসারণ হওয়ার ব্যবস্থাও থাকে না। আর এর ফলে নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর বন্দর চেষ্টা করছে খালের মুখগুলো পরিষ্কার করার। কয়েক বছর আগে শুরু হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু নদী জুড়ে প্লাস্টিক ও পলিথিন জমে তলদেশের উচ্চতা বেড়ে হয়েছে 6 থেকে 7 ফুট। বর্জ্য আসার পরিমাণটা যদি কমে আসে তাহলে কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। চলতি বছরের জুনে শেষ হচ্ছে 61 লাখ ঘনমিটার মাটি অপসারণ। ইতিমধ্যে 55 লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্কিন প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে ইরানকে মোকাবিলা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। রোববার ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করেন নেতানিয়াহু। তেহরানকে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি তার। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশের ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। আজ সন্ধ্যায় বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়। আইসিসির গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, যে কারণে কোনো বিপ্লবের থিম রাখা যায়নি। তবে রাখা হয়েছে লাল, সবুজ ও বাঘের অবয়ব, জানিয়েছেন বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী মেহতাব উদ্দিন আহমেদ সেন্টু। তবে সমর্থকদের জন্য অফিসিয়াল জার্সি বাজারজাত করতে কোনো প্রতিষ্ঠানকে এখনও অনুমতি দেয়নি বিসিবি। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বেশিরভাগ দল আগেই উন্মোচন করলেও বাংলাদেশ সময় নিয়েছে আসন্ন ইভেন্টের জার্সি উন্মোচনে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের আগের দিন সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলো টাইগারদের নতুন জার্সি, যেখানে দেখা যায় বাঘের অবয়বের সঙ্গে রাখা হয়েছে লাল সবুজের মিশেল। বিসিবি এই জিনিসটা পছন্দ করলো, করে আমাদেরকে এটার উপরে প্রোডাকশন করতে বললো এবং এটার উপরে আমরা প্রোডাকশন করলাম। আমরা ইনিশিয়ালি কিছু জিনিস অ্যাড করেছি জার্সির সাথে। প্লেয়াররা যখন ইনিশিয়ালি দেখেছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে।
তো ক্রেডিট গোস টু বিসিবি। রেডটা ইউজ করা হচ্ছে আমাদের পতাকার কালারে। অফকোর্স ফার্স্ট ফ্ল্যাগটা গোল্ডেন ছিল, এখানে গোল্ডেনের টাচ আপ নিয়ে আসা হয়েছে। আমাদের যেহেতু টাইগার নামে ডাকা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসছে। বিসিবির দেয়া ডিজাইনে জার্সি প্রস্তুত করেছে বিসিবির কিট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। অনেকের প্রশ্ন থাকতে পারে বিপিএল এর মতো এই জার্সিতে জুলাই বিপ্লবের কোনো থিম রাখা হয়েছে কিনা, যার ব্যাখ্যা দিলেন স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের স্বত্বাধিকারী। আমরা একবার জার্সি করেছিলাম 52 ভাষা আন্দোলন দিয়ে, তো এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছিল যে আপনি আইসিসির গাইডলাইন অনুযায়ী আপনি এরকম কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আইসিসির গাইডলাইন। তো আপনি চাইলে কিন্তু আপনি অনেক কিছু আপনার জার্সিতে ইনপুট দিতে পারবেন না। ভক্তদের জন্য হতাশার খবর হলো বিসিবি এখনও অফিসিয়াল জার্সি বিক্রির দায়িত্ব দেয়নি কোনো প্রতিষ্ঠানকে। তবে বিসিবি চেষ্টা করছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে টাইগারদের সব ধরনের কিট ও সিগনেচার পণ্য বিক্রির। আমি যে জার্সিটা পরে আছি, এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ মাতাবে। এই জার্সিকে শুধু একটি জার্সি হিসেবে দেখলে ভুল করবেন, এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বটে। এই জার্সি পরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সাফল্য বয়ে আনুক সেই প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে স্থানীয় নির্বাচন করবে না বিএনপি, দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান। ভোটে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।